রাত পোহালেই চাকসু নির্বাচন, ভোটের আগে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ ছাত্র শিবিরের। রাকসুতে শেষ দিনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, উৎসবের আমেজ। সদিচ্ছা থাকলে ২১ দিনেই গণভোট সম্ভব। পিআর সহ ৫ দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার। প্রবাসীদের রেমিট্যান্সে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। ইতালিতে প্রধান উপদেষ্টা। ৩ দিনের সফর শেষে ঢাকার পথে ডক্টর ইউনূস। এমপিও শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা। শিক্ষা ভবন থেকে আবারও শহীদ মিনারে অবস্থান। ২০% বাড়ি ভাড়া ভাতা সহ ৩ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রবাসের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। কাজে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও বাগে আনা যায়নি রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ড। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ছাদ বন্ধ থাকায় সেখানে আটকে বিষাক্ত গ্যাসে প্রাণহানি ঘটে। মিরপুরের আলম কেমিক্যাল গোডাউন এবং আশেপাশের পোশাক কারখানা কর্মীদের সন্ধানে স্বজনদের আর্তনাতে ভারী পরিবেশ। আগুন লাগার ৬ ঘন্টা পেরিয়ে গেলেও প্রিয়জনদের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিস। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রথম ৮-১০টা ড্রাম, এত বড় বড় ড্রাম, এটা বাস্টে আমাদের ৭তলা বিল্ডিং, আপনি দেখছেন এই বিল্ডিং ওভার করে ওই সামনে রাইজিংয়ের বিল্ডিংয়ে পড়ছে। আগুনের যে ইটা, ওই ড্রামটা বা ওই দিকে ট্রাক ছিল, ট্রাকের পর গেছে ওই ট্রাকটা, আবার ওই সিলিন্ডারগুলো ওই দিকে কী করেছে, সিলিন্ডার আগুনটা পুরো নদীর ভিতরে ঢুকে গেছে বলে ওই জায়গার মানুষগুলো মরছে। উপরে আমি তাকাইছি, দেখেছি ধুমা, হ্যাঁ অনেক ধুমা আসছে। আমি তাড়াতাড়ি বাসি বাসি ফুটিতে লাগলাম। 11:30 বাজে ফোন দিয়েছি, আগুন আগুন করে চিল্লাইছে। একটুকি আমি শুনছি, শুনে ফোন কাটটা ফোন দিয়েছি, তারপর আর ফোন রিসিভ করে নাই। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুর রূপনগরের আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট, পরে যোগ দেয় আরও 4টি। এ নিয়ে 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ধোঁয়ায় এখনো আচ্ছন্ন ভবনটি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, 2টা তালা মারা ছিল। উপরের দিকে আপনার যেতে পারে নাই, এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে, সাদা যে ধোঁয়াটা অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। ফায়ার সার্ভিস জানায়, গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পারঅক্সাইড সহ 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। নিরাপদ দূরত্বে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে মারা যাওয়া 16 জনের মরদেহ। কাল ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ। পুড়ে যাওয়া লাশের ক্ষেত্রে যেটা হয়, শনাক্তকরণটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা এটা ডিএনএ প্রোফাইল করে তারপর ওনাদের কাছে আমরা হ্যান্ডওভার করব, যদি ওনাদের তথ্য মতো মিলে যায়। তাদের স্বজনদের তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে রেখেছি। এবার অন্য প্রসঙ্গ। 36 বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ বুধবার। সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনেই ফল দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা।
ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ক্যাম্পাসে উৎসবের আমেজ। দীর্ঘ ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম, জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুরো ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দ্রুত ফল ঘোষণার জন্য ভোট গণনা হবে 2 লেয়ারে। ভোটের দিনই ফল প্রকাশের আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের পর্যাপ্ত পরিমাণ টেকনিক্যাল পারসন আছে, পর্যাপ্ত পরিমাণ যে মেশিন রিড করবে সে মেশিন আছে। প্রত্যেকটি ভবনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, নিয়োগ করার জন্য সুপারিশ করেছি। এদিকে রাকসুতে শেষ মুহূর্তের প্রচারণা চালান প্রার্থীরা। নেচে গিয়ে ভিন্নধর্মী প্রচারণায় আকৃষ্ট করেন ভোটারদের। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে। নির্বাচনী ইশতেহারগুলো ভোটারদের জানিয়ে ভোট প্রার্থনা করা হয়। স্বতন্ত্র ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরাও গণসংযোগ করে। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে রাকসুর প্রচারণার সময়সীমা। ভোট 16 অক্টোবর। কেন্দ্রীয় সংসদে 247 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, সেই অভিযোগগুলো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার তাদের খতিয়ে দেখবে বলে আমাদের আশা। অনেকের মনে হচ্ছে যে বহিরাগত এরাও, কিন্তু আসলে সেটা না। আসলে সবাই স্টুডেন্ট, যে এখনো গান করতেছে এখানে। আমরা যদি যে বলে আমরা সবাইকে কিন্তু চিনব না। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ 5 দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তার। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামিক দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াত ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না। মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 14 দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী 17 তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই। বলেন,
ত্রয়োদশ সংসদ ভোটে নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে জানাচ্ছেন আহমেদ সালেহীন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের। গণভোট নিয়েও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব। যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। এদিকে রাতে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। 17 তারিখে যে ইস্যুগুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে একটি সনদ তৈরি করা হয়েছে। সেই সনদে স্বাক্ষর করবে সব রাজনৈতিক দল এবং এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে সংস্কারগুলো করা হয়েছে ইতিমধ্যে সেই সংস্কারগুলোকে একটা আইনি একটা ভিত্তি দেওয়া হবে। সেটাই হবে এই সনদে স্বাক্ষরের, যেটাকে বলা যায় একটা নতুন দৃষ্টান্ত। নিজেদের দলের পক্ষে ভোট টানতে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। নির্বাচন করতে পারেননি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। কমিশনের সিনিয়র সচিব জানালেন, তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে বিকল্প না জানালে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করেছে ইসি। আমরা আপনাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ। এর মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে, আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানায়, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। তাদের মন চাইলো দিব না, এই আচরণ আমরা কোনোভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নিব না। যেহেতু আইনগত কোনো বাধা নেই, নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা। তারা কি জনগণের মুখাপেক্ষী? স্বপন আহমেদ, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাতে দলগুলোর কাছে এই পূর্ণাঙ্গ অনুলিপি পাঠায় কমিশন। জুলাই সনদে রয়েছে 3টি ভাগ। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে রয়েছে
সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। তবে সনদের সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে থাকছে না কোনো সুপারিশ। এই সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না বলেও উল্লেখ করা হয়। গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার সকালে হাইকোর্টের মাজার গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে জড়িতদের বিচার সহ 8 দফা দাবি জানান তারা। এদিন জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার চলছে, ঠিক তখনই বাইরে আওয়ামী লীগের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনে গুম পরিবারের সদস্যরা। গত 14 মাসে একাধিকবার মানববন্ধন বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি গুমের 2টি মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যার প্রেক্ষিতে সেনা হেফাজতে সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তা। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাব? কার দরজায় নক করব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ চেয়ে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনা সহ 8 দফা দাবি জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজম ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা, তার নির্দেশেই পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান আছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারা একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এদিকে কুষ্টিয়ায় এক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই জেলার আরও 6 জনকে হত্যার আরেক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 23 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে। চট্টগ্রামে একটি ফ্ল্যাট থেকে ডলার, ইউরো সহ 5টি দেশের জাল নোট জব্দ, একজন আটক। শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য প্রিন্টের দাবি। দেশের অর্থনীতিকে ধ্বংস করে স্বৈরাচার সরকার পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভেঙে পড়া অর্থনীতি প্রবাসীদের রেমিটেন্সে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। ইতালি সফরের 3য় দিনে প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ওই মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও। প্রবাসের সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশিরা। ইতালিতে প্রবাসী বাঙালিরা তাদের সমস্যার কথা তুলে ধরে সমাধানের জন্য ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূস জানান, ইতিমধ্যে ইতালি সরকারের সঙ্গে সমাধানের জন্য আলোচনা চলছে। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই, বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নেই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। এদিকে 3 দিনের ইতালি সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব খাদ্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে রোববার ইতালি রওনা দেন তিনি। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এছাড়া এই সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট
জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়র সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সময় বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। পুলিশের বাধায় সচিবালয়ে অভিমুখে লং মার্চ করতে পারেননি এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা ভবনের সামনে কয়েক ঘন্টা অবস্থানের পর আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির পালন করা হবে বলেও জানিয়েছেন শিক্ষকরা। লাগাতার আন্দোলনের তৃতীয় দিনেও দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। সচিবালয় যাওয়ার আগেই হাইকোর্ট মাজার চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষকদের লং মার্চ। পরে সড়কে বসেই আন্দোলন চালিয়ে যান তারা। স্লোগানে তাদের দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষকরা। ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না। সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। রাতেও অনড় অবস্থানে আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা ভবনের সামনে থেকে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সংশ্লিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হলে বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এইরকম তালবাহানা আমরা শুনবো না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এই রক্ত রঞ্জিত প্রজ্ঞাপন ছাড়া এই রাত্রি থেকে এখান থেকে উঠবো না। আমরা এখন শহীদ মিনারে ফিরে যাব, ওখানে রাতে আমরা থাকবো। আগামীকালকে 12টার আগে যদি প্রজ্ঞাপন জারি না হয়, 12টায় আমরা ব্লকেট শাহবাগ কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে রোববার থেকে দাবি নিয়ে রাজপথে নামেন শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে মুখোমুখি সরকার ও ব্যবসায়ীরা। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাজারের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই দাম বাড়িয়েছেন তারা। সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এবার বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 6 টাকা, খোলায় 8 টাকা আর 5 লিটার 1 বোতল সয়াবিনের দাম 23 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তির দিকে আসলে দামে আসছে, সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে, যে কৃষির ভিত্তিতে আমরা প্রাইসিং হয়, সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিকোয়েস্ট করেছি। বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ক্যালকুলেশন, ওনারা তথ্য উপত্য নিয়েই করে থাকে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত। বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা। যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে, যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে।
সরকার ব্যবসায়ীর মুখোমুখি অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা। বিশ্ববাজারে বাড়ছে, এটা বাড়াইতে হবে, সবগুলা কি বিশ্ববাজারে কমলে কি কমায়? তখন বলে যে পরিবহন খরচ, অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, সেই জন্য কমানো হচ্ছে না। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। এদিকে সরকারের সঙ্গে আলোচনা না করে যদি দাম বাড়ানো হয় তবে তা সরাসরি আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ক্যাব। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি হালাল পণ্যের মান সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নেই বিশ্বের বিভিন্ন দেশে, যার কারণে পণ্য রফতানিতে গন্তব্য দেশে প্রতিবারই টেস্টের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় মানসম্মত পণ্য ভোক্তার হাতে পৌঁছে দিতে বিএসটিআই এর ল্যাবগুলোর মান আরও উন্নয়নের তাগিদ তারা। এ সময় শিল্প সচিব আশ্বাস দেন, পণ্যের মান নিশ্চিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি বাড়ানো হবে আন্তর্জাতিক মান সনদের সক্ষমতা। আমরা যখন মালয়েশিয়াতে এক্সপোর্ট করি, জাকিম হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মুই হালাল ইন্দোনেশিয়াতে, তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট যেন বাংলাদেশ শুড বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল। পার্শ্ববর্তী দেশ তারা হয়তো আমাদেরকে সেভাবে বিশ্বাস করে না, যার কারণে ওনাদের ওখানে গেলে আবার ওনারা টেস্ট করে। সেই জন্য আমরা আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, তারা বলেছে যে আমরা যে হালাল পণ্য আপনাদেরকে বাংলাদেশে পাঠাবো সেটা বিনা দ্বিধায় মেনে নিতে হবে। তা আমরা বলেছি হ্যাঁ, তোমাদেরটা আমরা বিনা দ্বিধায় মেনে নেব, কিন্তু আমাদেরটা যেটা পাঠাবো, আমাদের সার্টিফিকেশন যেটা বিএসটিআই দেবে, সেটাও তোমাদের মেনে নিতে হবে। ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ ভারতীয় জেলেদের জন্য অনেকটাই বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্র ও উপকূলের অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছেন না বাংলাদেশি জেলেরা। তবে সাগরে মাছ ধরা বন্ধ নেই ভারতীয় জেলেদের। নিজেদের পাশাপাশি বাংলাদেশের জলসীমায় তাদের ঢুকে পড়ার আশঙ্কা দেখছেন বাংলাদেশি জেলেরা। উপকূলের প্রতিনিধিদের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই দেশের সম্পদ লুটে নেয় তারা। এখন চলছে অবরোধ। বাংলাদেশি জেলেরা জাল দড়ি আর ট্রলার নিয়ে অবস্থান করছে উপকূলে। তাই জেলেদের শঙ্কা, যে সমুদ্রে বাংলাদেশের উপস্থিতিতেই তাণ্ডব চালায় ভারতীয়রা, এখন ফাঁকা সমুদ্রে অবাধে মাছ ধরবেন তারা। আমরা আশঙ্কা করি যে ভারত থেকে জেলেরা এসে আমাদের মাছটা ধরে নিয়ে যায়। আমার ধারণা এবং মানুষের বাস্তবও আছে। তো এখন যে ভারত ইলিশটা পাওয়া যায়, এটা পায় কোথায়? এরা সন্ধ্যায় আসে, ভোরে আবার চলে যায়। এটা হিরণ পয়েন্ট থেকেই ঢোকে বেশিরভাগ। আমাদের নৌবাহিনী সেখানে আছে, তারা একটু টহলটা আরটু জোরদার করলে অথবা আরটু দক্ষিণ দিকে গেলে এদেরকে ধরা যাবে। আবার সমুদ্র ও তার উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মা ইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশে জেলেরা মা ইলিশ না ধরলেও অবাধে মা ইলিশ মারছে ভারতীয়রা। এতে ইলিশ বৃদ্ধির লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগকে বিফলে ফেলছে ভারতীয়রা। ভারতীয়রা এখন মাছ ধরে লই যাইতেছে। এখন যদি সরকারে এটা না বন্ধ করে তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত ট্রলাররা মাছ নিয়ে যায়। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে, আমাদের নৌ টহল নাই। আমরা সব কিনে ঠিক আছি, ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তালাব পাবো না। জেলেদের কথার সঙ্গে একমত এ ইলিশ গবেষক। তার মতে দুদেশের উপকূলেই বিচারণ করে মা ইলিশ, তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশ বৃদ্ধির হার বাড়বে আরও কয়েক গুণ। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ, তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে আমরা কথা বলি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমেও একই সঙ্গে অবরোধ দেওয়ার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর ফাঁকা বাংলাদেশি জলসীমায় টহল বৃদ্ধির আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে,
সে বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে অবরোধ পালন করায় ২০ বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ অবরোধ যা আরও বাড়াতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। চট্টগ্রামে একটি ফ্ল্যাট থেকে ডলার, ইউরো, দিরহাম সহ ৫টি দেশের জাল নোট জব্দ করেছে র্যাব, যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির দাবি শুটিংয়ের প্রপস হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়েছে এসব নোট। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ভাজে ভাজে সাজানো ডলার, ইউরো, দিরহাম, সেই সঙ্গে রয়েছে বাংলাদেশি নতুন টাকাও, তবে সবই জাল নোট। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল নোট জব্দ করা হয়। আটক করা হয় এক যুবককে। তবে আটককৃত যুবকের দাবি, নগরীর আন্দরকিল্লা এলাকার অঙ্কুর প্রিন্টার্স থেকে শুটিংয়ের প্রপস হিসেবে ব্যবহারের জন্য নোটগুলো প্রিন্ট করেন তিনি। প্রত্যেকটা নোট আমি দারাজে সেল করি, এটা আমার দারাজের ফোন। এখানে প্রত্যেকটা কাস্টমারকে কখন নিছে, কত বান্ডেল নিছে, টাকা কেমনে আসছে, সব কিছু এখানে আছে। আমি প্রপস হিসেবে সেল করতাম এগুলা। সিটি কর্পোরেশন বহদ্দারহাট, ওনাকে আমি বলছি যে আমি এই নোটগুলো সেল করি, ওনাকে দেখাইছি আমি এটা। জব্দকৃত জাল নোটের আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকার বেশি। জাল নোটের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে বলে জানায় র্যাব। একটা গ্রুপ সিলেটে আজকে সকালে ধরা পড়েছে এবং আরেকটা গ্রুপ এখানে ধরা পড়েছে। সে দাবি করছিল যে প্রথমে বলেছে এটা শুটিং এর জন্য, তো সে কোনো সিনেমা নাটকের নাম বলতে পারে না। আমরা আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাকে চালান করব। অভিযানে জাল নোট ছাড়াও 7টি মোবাইল, 7টি ক্রেডিট কার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে 2 যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে একটি কমিউনিটি সেন্টারের সামনে গুলির ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ বলছে, গুলির কারণ ও কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। আর্থিক ও বাণিজ্য খাতের সংস্কারের কারণে আগামীতে বাংলাদেশের সঙ্গে মার্কিনীদের ব্যবসার পরিসর বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার যুক্তরাষ্ট্রে IMF-এর বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি US চেম্বারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতির দৃশ্যমান উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে অর্থ ও বাণিজ্য খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল বাতাস, এরই মাঝে উৎসব মুখর বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর। শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 6 দিন ব্যাপী বার্ষিক সভা। সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর ডেলিগেটসদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এদিন সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। সকাল 9টায় US চেম্বারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও ERD সচিব। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের কূটনীতিক ও চেম্বারের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্য সহজীকরণ ও ঘাটতি কমাতে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরে বাংলাদেশ। আশ্বস্ত করা হয় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায়। আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। মার্কিনরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসা বান্ধব করার পথ চলায় আগামীতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের পদচারণা বাড়াবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টার। প্রাইভেট বিজনেসকে আরো ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন বিষয়তে। আর তারা কিছু যাতে কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম,
ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। এগুলো আমরা বলছি, এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি, ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি সামলে ওঠায় ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানায় প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য ঘাটতি প্রায় $500 বিলিয়ন। আগামীতে এই ঘাটতি কমিয়ে আনতে পারলে মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক যুদ্ধ তা থেকে আরেক ধাপ সুবিধা নিতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বায়োমেট্রিক নিবন্ধন না করে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের আগামী 15 নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পূর্ণের সময়সীমা বেঁধে দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধ অবস্থানের দায়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো সহ নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের বায়োমেট্রিক সম্পন্নের আহ্বান জানিয়েছে হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস, তবে বর্তমানে ভালো নেই অবৈধভাবে থাকা বাংলাদেশিরা। সম্প্রতি বায়োমেট্রিক নিবন্ধন না করা অভিবাসীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যারা এখনও নিবন্ধন করেননি তাদের 15 নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে, অন্যথায় অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সহ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখনও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসীর বায়োমেট্রিক বাকি। অনিবন্ধিত অভিবাসীদের 15 নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্নের সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন, অন্যথায় অভিবাসন আইনে জেল জরিমানা ও তাৎক্ষণিক ফেরত পাঠানোর নির্দেশ রয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। যেই কোম্পানি কর্ম করি ওই কোম্পানির তরফ থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলেছে, কিন্তু যারা এই ফিঙ্গারপ্রিন্ট না দিয়েছে তাদেরকে এই দেশের সরকার বলেছে দেশে ফেরত পাঠাবে। আমি টাইমের ভিতরে বস বলছে অতদিনের ভিতরে দেওয়ার জন্য, তার জন্য আমি দিলাম। আমাদের যে প্রবাসী ভাই যারা আছেন তারাও আমি মনে করি ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা তাদের জন্য কর্তব্য। অভিবাসন জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই বায়োমেট্রিক সম্পন্নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। আমাদের অনুরোধ থাকবে, আমাদের প্রবাসী বাংলাদেশি যারাই আছেন তাদেরকে অবশ্যই এই সময়ের পূর্বেই মালেতে যেই তাদের সেন্টারটি রয়েছে সেখানে গিয়ে আপনাদের বায়োমেট্রিক তথ্যটা সেখানে অন্তর্ভুক্ত করবেন। মালদ্বীপের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে মেয়াদের প্রথম 3 বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধান করবে। এ লক্ষ্যে চলমান অভিযানে এখন পর্যন্ত 8,000-এরও বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। ফিনল্যান্ডে 2 দিনব্যাপী পারিবারিক মূল্যবোধ সম্মেলন আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। অভিভাবক ও যুব সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ইউরোপে জন্ম নেওয়া সন্তানদের সঙ্গে প্রবাসী অভিভাবকদের দূরত্ব কমাতে উদ্যোগ মুসলিম ফোরাম ফিনল্যান্ডের। ইলম একাডেমি ও রাউহাপিরির সহযোগিতায় অনুষ্ঠিত হয় অভিভাবক সম্মেলন। বিষয় ছিল প্রজন্মের ব্যবধান কমানো ও পারিবারিক বোঝাপড়া বাড়ানো। রাজধানী হেলসিঙ্কির এসপো ইন্টারন্যাশনাল স্কুলে 2 দিন ধরে চলে এই আয়োজন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের লেখক ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল বারি। তিনি বলেন, সন্তানদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় অভিভাবকদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন মূল্যবোধের সঠিক চর্চা। একজন স্বচ্ছ এবং সুনাগরিক হিসেবে সেখানে বড় হতে পারে, এই শিক্ষাটা কে দেবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমাজ হয়তো দিতে পারবে না, কিন্তু এটার মৌলিক দায়িত্ব হলো মা বাবার উপর। সম্মেলনের শেষাংশে অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করেন। উন্মুক্ত আলোচনায় উঠে আসে নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা। এই সেমিনারের মাধ্যমে আমরা এটি শিখতে পেরেছি, আমাদের সন্তানদেরকে আমরা এই ভূমিতে কি করে বড় করব। মেথডিক্যাল পড়াশোনা আমাদের কমিউনিটিতে কম, প্যারেন্টিং নিয়ে আর কি, তো সেই দিক দিয়ে এটা একটা নতুন উদ্যোগ। এই সাংস্কৃতিক যে দূরত্বটা তাদের মধ্য থেকে বুঝাইতে হলে এই ধরনের সেমিনারের আয়োজন আরো বেশি করা উচিত। আয়োজকদের দাবি, প্রবাসী পরিবার ও সমাজে মূল্যবোধ ধরে রাখার প্রয়াসই এই সম্মেলনের লক্ষ্য। বিশেষ গুরুত্ব দেয়া হয় নারীদের অংশগ্রহণে। এই আধুনিকতার বিশ্ব চ্যালেঞ্জের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে বেড়ে তোলা যায় সেই প্রত্যাশা নিয়ে আমরা একটি ছোট্ট সেমিনার আয়োজন করি। একই সঙ্গে ফুড ফেস্টিভ্যালও পরিণত হয় ছোটখাটো দেশীয় উৎসবে। পিঠা, মিষ্টি, ফুচকা, বিরিয়ানি, দেশীয়
খাবারের পসরা যেন এনে দেয় বাংলাদেশের আমেজ। শেষ দিনে রাউহাপিরি সেন্টারে হয় যুব সম্মিলন। অংশ নেয় ফিনল্যান্ডে জন্ম নেয়া কিশোর তরুণরা। পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় তাদের উদ্বুদ্ধ করা হয় নানা আলোচনায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। বৃহত্তর নোয়াখালীকে বিভাগে রূপান্তরের দাবিতে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসীরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রবাসী নোয়াখালীবাসীরা। তাদের দাবি, লক্ষ্মীপুর ও ফেনী সহ বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে নোয়াখালীর অবদান তুলে ধরে বক্তারা বলেন, বিভাগ হিসেবে ঘোষণা করা হলে ভৌগোলিক অবস্থানের কারণে অঞ্চলটি হবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন। ঘোষণা করা হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি। কুয়েতের জিলিব আল সুয়েখে সোমবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের 2025-26 মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন। প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনটি রূপ নেয় সৌহার্দ্যের এক মিলন মেলায়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন সময় টিভির প্রতিনিধি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহমদ জুবায়েদ আর সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন। চার ঋতুর দেশ অস্ট্রেলিয়া। বসন্তকালে রুক্ষ অস্ট্রেলিয়ার প্রকৃতি স্নিগ্ধ রূপ ধারণ করে। আর এই বসন্তকে বরণ করতেই অস্ট্রেলিয়া জুড়ে আয়োজিত হয় পুষ্প মেলার। এবছর সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাজধানীর ক্যানবেরায়। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বসন্ত বরণ আয়োজন ফ্লোরিয়াড। বেশিরভাগ অংশ মরুভূমি বেষ্টিত হলেও বসন্তকালে অস্ট্রেলিয়ার সবুজ প্রান্তর যেন পরিণত হয় শিল্পীর আঁকা এক রঙিন ক্যানভাসে। প্রকৃতির আশীর্বাদে সজীব পাতা আর ফুলে ফুলে ছেয়ে যায় অস্ট্রেলিয়ার বনাঞ্চল। তাই প্রতি বছর বসন্ত বরণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, মেলবোর্ন, তাসমানিয়া, অ্যাডিলেডের মতো বড় শহরে আয়োজন করা হয় পুষ্প মেলার। এবছর মাসব্যাপী অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাসন্তী ফুলের মেলা আয়োজন করেছে ক্যানবেরা। 10 লক্ষেরও বেশি ফুলের এ বাগান যেন পৃথিবীর বুকে স্বর্গের কোনো টুকরো। স্কুল হলিডেতে সন্তানদের নিয়ে অপূর্ব এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। মেলবোর্ন থেকে আসছি। মেলবোর্ন থেকে ক্যানবেরা এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে একটু কাজ ছিল, তো অন দ্য ওয়ে আমরা চিন্তা করলাম কেননা একটু ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা দেখে যাই। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে অস্ট্রেলিয়ার শিশুদের পরিবেশনায় প্রতিদিন আয়োজিত হয় মিশ্র সংস্কৃতির বিনোদনমূলক অনুষ্ঠান। এছাড়াও বিদেশি দর্শনার্থীদের কাছে মেলার অন্যতম আকর্ষণ অস্ট্রেলিয়ার কৃষ্টি কালচারের নানান উপহার সামগ্রীর প্রদর্শনী কেন্দ্রগুলো। এছাড়া এবছর অন্তত 5 লক্ষ দর্শনার্থী ফ্লোরিয়াড উৎসব দেখতে এসেছে, যা ক্যানবেরার জনসংখ্যার চেয়েও বেশি বলে জানান আয়োজকরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজধানীগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরা একটি। ক্যানবেরা এতই সুন্দর, দেখলে যেন মনে হয় একটি সুন্দর সাজানো বাগান। এবং অস্ট্রেলিয়ানরা যেমন ভ্রমণ পিপাসু, তারা কিন্তু সৌন্দর্য পিপাসুও বটে। প্রতি বছর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এই বসন্তকালে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটি মূলত টিউলিপ ফেস্টিভ্যাল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে শত শত হাজার হাজার টিউলিপ এখানে, এবং নানান রঙের টিউলিপ, যা দেখতে শুধু লোকালরাই না, বাংলাদেশি প্রবাসীরাই না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। রাত পোহালি চাকসু নির্বাচন। ভোটের আগে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ ছাত্র শিবিরের। রাকসুতের শেষ দিনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, উৎসবের আমেজ। এবং সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।